আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটু বলেন, ইউনূসের সাঙ্গপাঙ্গ বা দোসর কারা আসলে আপনার গ্রেপ্তারের পেছনে ইশারায় ছিল? এরা বাইরে থেকে দুজন ইউটিউবার অনবরত প্রচার চালিয়েছে। এনসিপির কিছু লোক এটাতে প্রভাবিত হয়েছে এবং এরা আমার বিরুদ্ধে এবং ইয়ের উপদেষ্টার প্রেস সচিব এবং আদার্স ওখান থেকে এবং মূর্খ বলবো এই লোকটাকে, যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দিয়েছে, সেটা কি হয় না হয় কিছু জানে না, দিয়েছে শ্রোতা পেয়েছে, এদেরকে ধরতে হবে। সকালবেলা অর্ডার দিয়েছে কমিশনারকে, বিকালবেলায় আমাকে আমার ফোন ট্র্যাক করে আমাকে সন্ধ্যা রাতের মধ্যে গ্রেফতার করেছে। তো এগুলো হচ্ছে যে এগুলো সংঘবদ্ধভাবে দীর্ঘদিন আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়ে আসছিল যে এগুলো ধরতে হবে। কেন? সে হচ্ছে শেখ হাসিনার সাংঘাত হয়ে গেছে। কেন? শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। ইউনূসের যখন সমালোচনা করলো, আপনার সঙ্গে তো আমি বহু টক শো করেছি, আমি এমন কি বলেছি যে ইউনূসের বিরুদ্ধে, যেটার জন্য আমাকে মনে করতে পারে যে আমি সরকারের বিরুদ্ধে চলে গেছি এমন ভাবে যে আমি বিরোধী শেখ হাসিনার পক্ষের লোক। আমি একেবারে টানা 6 মাস আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ইউনূস ক্ষমতা আসলো এবং 6 মাস একদম টানা ডে ওয়াইজ আপনি যদি হিসাব করেন, আমি একটা শব্দ তার বিরুদ্ধে লিখে নাই। আমার অনেক অনেক লেখা তার পক্ষে, এবং আমি অনেক তার পক্ষে লিখেছি বলে আওয়ামী লীগের লোকজন আমাকে গালাগালি করেছে। কিন্তু আমি ডেলিভারিটি লিখেছি এই জন্য যে একটা সরকার ক্ষমতা আসবে 6টা মাস তার অধিকার থাকে। 17টা বছর একজন শাসন করেছিল, সেই জায়গায় আরেকজন এসছে, পরের দিন আমি তো চেঞ্জ দেখবো না। আমি 6 মাস অপেক্ষা করেছি, আমি দেখেছি তারা কি করে, কিন্তু না, দেখলাম যে এই যে 6 মাস গেল, সেই 6 মাস ছিল লুটের রাজত্ব, মবের রাজত্ব, এবং বাংলাদেশের স্বাধীনতার বিরোধী যত চক্রান্ত করা যায়, বাংলাদেশের 71কে নিয়ে যত ডিফেম করা যায়, বঙ্গবন্ধুকে কত হেয় করা যায়, এবং আওয়ামী লীগ নামের একটা রাজনৈতিক দল, সেটাকে কিভাবে নিঃশেষ করা যায়, এটাই ছিল ডক্টর ইউনূসের মেইন মিশন। আর নিজের আখের গোছানো, যে গ্রামীণ ব্যাংকের শেয়ার বাড়িয়ে দেওয়া, নিজের সরকারের কমিয়ে দেওয়া, তারপরে ওয়ালেট তৈরি করা, বিশ্ববিদ্যালয় নেওয়া, তারপর রিক্রুটিং এজেন্সি তৈরি করা, কি না করেছে। এবং সর্বশেষ বাটপাড়িটা যেটা করেছে, যেটা আমার সঙ্গে এটা রিলেটেড হয়, যে আমার বিরুদ্ধে একটা দুদক দিয়ে মামলা করে দিয়েছে, যেহেতু আমাকে ডিফেম অন্যভাবে করা যাচ্ছে না, আমার মামলাটা ভুয়া, আমার সন্তান বিরোধী মামলা, তখন আমাকে দুদক দিয়ে একটা মামলা দিয়ে দিল। দুদক আপনি ইচ্ছা করলে যে কারো বিরুদ্ধে বাংলাদেশে লাগিয়ে দিতে পারেন। অভিযোগটা কি? আমার অ্যাকাউন্টে 3 কোটি টাকা বাড়তি আছে, যেটা প্রদর্শিত হয় নাই। সো আমি জমি বিক্রি করেছি এই মাস, এই 14 তারিখের পরে আমার এটা হবে। আমি গত বছর রাজনৈতিক ডামাডোলে আমি দিতে পারি নাই, এই বছর দেবো, এবং সেটা সিম্পল ব্যাপার, আপনি জরিমানা দিয়ে আপনার পরের বছর দেবেন। আমি তো এটা লুকাই আমার খাটের নিচে টাকা রাখি নাই, আমি তো ব্যাংকে রেখেছি। এখন যখন মামলা হলো, ব্যাংকালারা আমার কাছে চাইলো এই টাকা কোথা থেকে আসলো, আমি তাদেরকে দিলাম কোন চেকে আসছে, কিভাবে আসছে, আমার জমি বিক্রি করে টাকা, তারা সন্তুষ্ট, এবং আমাকে হয়তো অর্ডার দিবে যে তুমি জরিমানা দিয়ে এটা দিয়ে দাও। এটা হচ্ছে সিম্পল ব্যাপার, এবং এটা দুনিয়ার সবার ক্ষেত্রে হতে পারে। এবং কিন্তু এই বাটপার বলবো ডক্টর ইউনূস, সে নিজে 666 কোটি টাকা, আপনি নিশ্চয়ই জানেন এটা, যে তার আয়কর দিয়েছিল, যেটা আদালত দিয়ে যেটা দিয়েছিল, সেটা সে ক্ষমতায় বসে সেটাকে সে করে দিল, ইরেজ করে দিল, না এটা দিতে হবে না। 666 কোটি টাকা কার টাকা? এগুলো জনগণের টাকা। এই জনগণের টাকা সে মাফ করার কে ক্ষমতায় বসে? তাহলে আমার সাথে একটা করে আর নিজের বেলায় কি করে? এই যে মকারি, এই যে বাটপাড়ি, এই যে বেহায়াপনা, এগুলো তো তার শাসনে দেখেছি আমরা। তো তার এগুলোকে সমালোচনা করবো না? ডক্টর ইউনূস সাঙ্গপাঙ্গদের কথা বলছেন, আমি শুনছিলাম আপনি শফিকুল আলমের কথা বললেন, বিদেশে অবস্থানরত 2 ইউটিউবারের কথা বলছেন, আপনি কি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন তাদের কথা বলছেন নিশ্চয়ই। আমি তাদেরকেও দেখেছি ওই সময়, মানে ওই সময় যেহেতু আপনি সেই সময়ও লেখালেখি করতেন ফেসবুকে বিভিন্ন সময়, কিন্তু তারা কিন্তু আপনার গ্রেপ্তারের পরে এরকম স্ট্যাটাসও দিয়েছেন, রইল বাকি 2, তারা আব্দুল নূর তুষার এবং মাসুদ কামাল অনেক সময় তাদের ছবি দিয়ে এরকমটা লিখেছেন, বা এরকম সামাজিক যোগাযোগ, তাদের তো গ্রেপ্তার করা হলো না। মানে আপনি কেন, ওনারা নন কেন, এটার কোনো ব্যাখ্যা আছে? আমি জানি না, তবে হয়তো এটা হতে পারে যে একটাই সামাল দিতে পারছে না, রইল বাকি 2টারে কেমনে সামাল দেব, সেজন্য হয়তো দেয় নাই। আচ্ছা, হয়তো। হ্যাঁ, আপনি বলছিলেন যারা আসলে সামাল দিতে পারে না, মানে এটা তো আপনি কি মনে করেন যে আমার গ্রেপ্তার কি প্রতিবাদ করেনি কেউ?
অনেক সেই প্রতিবাদ জনগণের পর্যায়ে তো হয়েছে, ব্যক্তিগত পর্যায়ে হয়তো হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে, দেশের বাইরে হয়েছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি করেছে। আর কি তখন যখন দেখছে যে এটাকে তো ধরা হলো আর বাকিগুলো এখন না ধরলো হলো। এবং আমাকে সবচেয়ে বড় যে অভিযোগটা আমার উপর আনলো এরা, আমি জুলাইয়ের বিরুদ্ধে লোক। জুলাই 2টা ইভেন্ট আপনি যদি খেয়াল করে থাকেন, একটা হচ্ছে আবু সাইদ যেদিন মারা গেল সেদিন থেকে জুলাই পরিবর্তন হয়ে গেল। আরেকটা ইভেন্ট হলো শহীদ মিনারে শেখ হাসিনার 3 তারিখে গিয়ে শেখ হাসিনার পদত্যাগ দাবি করে 1 দফা দেওয়া। এই দুইটাই আমি সমর্থন করেছি, এই দুইটাই আমার ফেসবুকে আছে, এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য আমি নিজেই লিখেছি, এবং আমার সেই স্ট্যাটাস আসিফ নজরুল সগৌরবে প্রচার করেছেন, হ্যাঁ, শেয়ার দিয়েছেন। সো এগুলো 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 তো ইতিহাস। তো আপনি যখন আবু সাইদকে আমি হত্যার প্রতিবাদ করেছি, আমি শেখ হাসিনার পদত্যাগ চেয়েছি, আমি 3 তারিখের যে সমাবেশ সেখান থেকে বলছে না ইটস বোল্ড এন্ড ক্লিয়ার, আপনি যান। আর কিভাবে জুলাই সমর্থন করতে হবে? রাস্তায় নেমে বুকে দিতে হবে আমি সাংবাদিক হিসাবে? এখন আমি মানে ওই শব্দটা কয়েকদিন আগে বলেছিল যে আমাদের এখন বর্তমান আইজি যিনি আছেন পুলিশের, যে জুলাই কারো বাপের না। এখন তো মনে হচ্ছে কারো কারো বাপের, এগুলা বাপের সম্পত্তি হয়ে গেছে জুলাই, এবং জুলাই নাম দিয়ে জুলাইকে ঝুলাই রাখবে, তা তো হয় না। জুলাই তো ঝুলাই থাকবে না। এবং ইউনূস সবচেয়ে বড় বাটপাড়িটা করেছে, সবচেয়ে বড় প্রতারণাটা করেছে জুলাইয়ের সঙ্গে। এই জুলাই হতে পারতো, এই জুলাই যোদ্ধারা হতে পারতো। আপনি নেপালের পজিশন দেখেন, তারা ক্ষমতায় চলে গেছে, কিন্তু ইউনূস তাদেরকে মব বাহিনীতে রূপান্তর করে তাদেরকে রাজনীতিতে এমন একটা পজিশন, তাদের ইমেজ এমন একটা খারাপ করে দিয়েছে যে তারা তাদের রাজনীতি গতিহারা হয়ে গেছে, তারা চাঁদাবাজি এবং অন্যান্য ঘটনাগুলো জড়িত হয়ে গেছে। ইউনূস এটা প্রশ্রয় দিয়েছে। এই প্রশ্রয়ের কারণে তাদের বদনামটা এমন ভাবে হলো, তারা মাত্র এখন জামাতের সাথে রিলেশন করে একটা 6টা সিট পেতে যাচ্ছে। তারা জামাতের সাথে রিলেশন করার তো দরকার ছিল না, তাদেরকে আমার মতো লোকই তো রাস্তায় নেমে সমর্থন করার কথা ছিল, তারা যাবে, তারা ইয়ে করবে। কিন্তু ইউনূস এই প্রতারণাটা এদেরকে তাদের গুপ্ত জাতির পিতা হয়ে তাদেরকে সর্বনাশটা করেছে। আরো বড় সর্বনাশটা করেছে যারা জুলাই শহীদ হয়েছেন। এই শহীদ পরিবারগুলোর সাথে প্রতারণা হয়েছে এইভাবে যে আপনি একটা হত্যা মামলায় 600, 700, 1000-এর বেশি, 13,000ও পাবলিক জড়িয়ে দিয়েছে, এমনও আছে। তো এইগুলা করা মানে কি? এই মামলাগুলোর কোনো মেরিট থাকছে? এবং এই মামলাগুলো প্রকৃত রিয়েল যে ক্রিমিনাল, সেই ক্রিমিনালকে কি ধরা যাচ্ছে? আদালত তো অন্ধ না। এখন কি পরিস্থিতির পরিবর্তন? না, আমি সেটাই বলছি যে আমি আপনাদেরকে যেটা বলছি, আদালত যেহেতু অন্ধ না, আদালত তো অন্ধ না, আদালত যেহেতু অন্ধ না, তাহলে এই মামলাগুলোতে কিছু থাকবে না। তাহলে এই মামলাগুলো থাকা না থাকা, এই মামলাগুলো বিচার না পাওয়া, তার মানে শহীদদের সঙ্গে আপনার প্রতারণা। এই শহীদরা তো বিচার পাচ্ছে না। এই শহীদরা তাহলে কার জন্য বিচার পাচ্ছে না? ইউনূসের কারণে, ইউনূসের পলিসির কারণে, এবং তার আরেক বাটপার সহযোগী আসিফ নজরুলের কারণে। তাহলে এই দুইজনের কারণেই তো হবে এই ঘটনা। তাহলে সবচেয়ে শহীদের সবচেয়ে বাটপার এটা তো হলো একে জায়গায়, আমাদের সাথে না, শুধু জাতির সাথে না। আর আপনার সাথেও যে হয়রানির বিষয়টা বলছেন আপনি, এর জন্য কি আপনি নিজে কোনো আইনি প্রতিকার চাইবেন? আগে তো আমি এটা থেকে রক্ষা পেতে হবে। আমার মামলা তো শেষ হয়ে যায়নি। মানে আমি প্রতিকার পাবো কিনা সেটা সময় হলে দেখা যাবে। সময়তে শেষ হয়ে যায় নাই। বঙ্গবন্ধু হত্যার কত বছর পর তার বিচার হয়েছিল। এখন বহু মামলা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে, কত বছর পরে হচ্ছে, সে তখন দেখা যাবে। যারা এগুলো করেছিল, যারা মনে করে যে ইনডেমনিটি দিয়ে সবকিছু শেষ হয়ে যায়, ইনডেমনিটি নিয়ে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে, আমরা বিদেশে পালিয়ে যাব, এখন যা কিছু ডক্টর ইউনূসের ডাস্টবিন কমিটিতে থেকে মানে উপদেষ্টা হয়ে আমাদের সবকিছু মাফ হয়ে যাবে, সেটা তো হবে না। বাংলাদেশে তো এর হিসাব হবে। সবচেয়ে বড় হিসাব তো এই সরকারই করে দেবে, এবং এই সরকারের করতে হবে। সেটা হচ্ছে ডক্টর ইউনূসের 18 মাসের যে শাসন, তার একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে, এবং এই শ্বেতপত্র প্রকাশ করা এই সরকারের জন্য হয়। মানে এই সরকার তো সবকিছুতেই মানে ডক্টর ইউনূসের সাথে কখনো খুব কনফ্লিক্টে কখনো যায় নাই, অনেক রকম ইস্যু ছিল, কিন্তু কখনো তাদেরকে করা উচিত। হ্যাঁ, তাদেরকে করা উচিত। এই জন্য করা উচিত যে শেখ হাসিনার যে 17 বছর আর এই 18 মাস, এই পার্থক্য দেখার জন্য করা উচিত। প্রত্যেকটা খাত কিভাবে ধ্বংস হয়েছে, আগে কত ছিল আর এখন কত ছিল,
এই 18 মাসে কি হয়েছে আর 17 বছরে কি হয়েছে, এই তুলনা যদি ওনারা করতে না পারেন তাহলে ওনারা কিভাবে কন্ট্রিবিউশন করবেন ওই সমস্ত খাতগুলোতে? ওনারা তো একটা যদি রুগ্ন বিষয়কে যদি ঠিক করতে হয় তাই মেডিসিন তো দিতে হবে। মেডিসিন দেওয়ার জন্য তো ডক্টর ইউনূসের 17 বছরের শ্বেতপত্র প্রকাশ করা উচিত, এবং শেখ হাসিনার 17 বছরেরও শ্বেতপত্র প্রকাশ করা, এবং ইউনূসের 18 মাসেরও শ্বেতপত্র প্রকাশ করা উচিত। তাহলে ক্লিয়ার হয়ে যাবে কে আসলে কত আবর্জনা ছড়িয়েছিল, কে কত অপশাসন করেছিল। জি, এখন একটু যদি সুশাসন আসে তাইলেই একটু রক্ষা পাই আমরা। এখন মানে আপনি বলছিলেন যে সাঙ্গপাঙ্গদের কথা, আপনি আরো একটা গণমাধ্যমে কোথাও এক জায়গায় বলেছেন যে মানে শফিকুল আলমের কথা আপনি বললেন, সাবেক প্রেস সচিব, আপনি গোলাম মর্তুজার কথাও বলেছেন। আমার অনুষ্ঠানে আমি দুজনের সাথেই কথা বলেছি এবং দুজনকেই জিজ্ঞাসা করেছি। আমি শফিকুল আলমকে যখন জিজ্ঞাসা করেছি তিনি বলছেন আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম অভিযোগটা কি, তিনি বলছেন দেখে বলতে হবে, তিনি বলতে পারবেন না। আমি গোলাম মর্তুজাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছেন যে আপনাকে এবং আবু আলম শহীদ খান এই দুজনকে গ্রেপ্তার করা অন্তর্বর্তীকালীন সরকারের ভুল সিদ্ধান্ত ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি কি এই যে এই সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, কথা বলেছেন, আপনার তো সেই জায়গাটা আছে কথা বলার। তিনি বলেছেন তিনি মানে যেটা ফোরাম সেখানে তিনি কথা বলেছেন, কিন্তু সেই ফোরামে কথা বলে কোনো কাজ হয় নাই, সেটা আমরা দৃশ্যমান, সেটাও আমি তাকে বলেছিলাম। মানে এইরকম হচ্ছে তাদের উত্তর। আপনি কি তার প্রেক্ষিতে কিছু বলবেন? মর্তুজার প্রেক্ষিতে আমি কি বলবো? মর্তুজার তো এখানে সে সরকারি চাকরি করে, সে গোলামি চাকরি নিয়েছে, তো গোলামি তো করতে হবে তাকে, সে গোলামিটাকে ঠিক মতো করুক। তাকে কার কি হয়েছে না হয়েছে তাকে জিজ্ঞেস করা কিছু নাই, তার অতটুকু ইয়েও নাই যে এটা করবে। সে উস্কানোর দায়িত্বটা সে পালন করেছে, সে তার কথা কে শুনবে? কিন্তু উস্কানির যে দায়িত্বটা সে পালন করেছে। এবং শফিকের যে কথা বললেন সেটা মিথ্যাবাদী। ডাস্টবিন শফিক, তাকে তো এমনি এমনি নাম হয় নাই। সে যে করেছে সেটা তো আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে তথ্য আছে, আমাকে তো বলেছে যে কে এটার পেছনে ছিল। কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? কে বলেছে? আমার সোর্স তো আপনাকে বলবো না, পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে। আচ্ছা, তারপরে আপনাকে যে নিয়ে রিমান্ডে নিল, সেখানে আপনি বলেছেন বিভিন্ন গণমাধ্যমে যে আপনাকে কোনো শারীরিক নির্যাতন বা সেরকমটা হয় নাই। নর্মালি আমরা শুনি রিমান্ডে নাকি অনেক নির্যাতন হয়। আপনাকে আসলে কি করলো 5 দিন? তাহলে আমাকে মানসিক নির্যাতন করেছে। আমাকে একটা রুমে রেখেছে, মশা এবং সারা রাত লাইট জ্বলছে, হাই পাওয়ার লাইট জ্বলছে, সেই জায়গায় আপনি ঘুমাচ্ছেন নির্জন। এর থেকে বড় নির্যাতন আর কিছু হতে পারে বলেন? সেখানে কি ঘুমানোর নির্যাতন মানে কি? রিমান্ডের রুমটা কেমন হয়? রিমান্ডের প্রথম যেটা রুম নিয়েছে সেটা জঘন্য। একটা নর্দমার পাশে একটা রুম ছিল এবং হাজার হাজার মশা। পরবর্তী দিন আমাকে ওই সেল থেকে অন্য সেলে নিয়ে গেছে, সেখানে ঘুমানোর জায়গা আছে কিন্তু মশার যন্ত্রণা আর লাইট জ্বালানো এবং কথা বলা। তাদের এই পাশেই হচ্ছে যে তাদের অফিস, এবং যারা লোক আনছে রাত 12টায় এনে ধরছে, ওরে মারছে, এই ডিউটি করছে, পুলিশ আসতেছে। এই জাস্ট আপনার কারাগার পটকের বাইরে এটা, তো আপনার ঘুমানোর এখানে কোনো স্কোপ দিচ্ছে না তারা। তারপরে আপনাকে কারাগারে নেওয়া হলো, আপনি মানে ডিভিশন পাওয়ার আগে রিমান্ড বলতে 2 দিন বসে আমার সাথে চা খাওয়া, কথা বলা, যে কি করছেন আপনার ফ্যামিলি সম্পর্কে জানা, এইগুলো হচ্ছে রিমান্ড। রিমান্ড যে অর্থে মনে হচ্ছে ধরে ধরে বিটাচ্ছে সেটা না, হয়নি। এটা হচ্ছে চা খাওয়াচ্ছে, কারণ ওরা তো জানে এটা একটা ভুয়া মামলা, মশা কামড়েছে। ওরা তো জানে যে এটা একটা ভুয়া মামলা, ওরা নিজেরাই বলতেছে ভাই এটা তো ভুয়া মামলা, আমরা কি করবো, আমাদেরকে বলা হয়েছে তাই করতেছে। আচ্ছা, আপনার কি সেই মানে পুলিশদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে যারা আপনাকে নিল? যেহেতু মানে না, পুলিশের বিরুদ্ধে আমার অভিযোগ এই জন্যই নাই যে তারা আসলে তো আদিষ্ট হয়ে করছে। আমাকে তো বলছে যে তাদের টপ বস এটা নির্দেশ দিয়েছে, যে জাহাঙ্গীর নাকি নাম ছিল ওইটার, যে গর্দকটা, হ্যাঁ, সে নির্দেশ দিয়েছে। ওই আদিষ্ট হয়ে যে গোলাম আদার্স, যে যারা আপনি যারা বলছেন ডাস্টবিন এবং এনসিপির কিছু কর্মী এইভাবে করেছিল, এবং তাদের নির্দেশ অনুযায়ী আমাকে নেওয়া হয়েছিল। আপনি যদি খেয়াল করে থাকেন, আমাকে যখন গ্রেপ্তার করা হলো আমার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা নাই। পরে রাত 11টা আমাকে যখন নেওয়া হলো, বলছে যে ওর মামলা কই, ওর তো মামলাই নাই। তখন রাতের 1টা বাজে ওদেরকে নিয়ে উত্তরা থানাতে গিয়ে আমার বিরুদ্ধে মামলা করে গেছে। তারপর আমাকে গ্রেপ্তার দেখানো হলো ওই মামলায়। এবং সেই মামলা কি?
আমি কি সন্ত্রাস করেছি? আমি টক শোতে এই লিঙ্ক করেছি, আপনার টক শোর লিঙ্ক আছে যে অমুক লিঙ্কে ওই দিন সে কথা বলেছিল, সেদিন করেছিল, এদিন করেছিল, রবিউলের সাথে একটা ভাইরাল ছিল সেটা দিয়েছিল, এবং অনেকের ধারণা যে রবিউল আমাকে জেলে দিয়ে দিয়েছে। রবিউলের সাথে আমার কিছু হয় না, সেটা হট টক, সেটা টক শোতে হয়েছে, সেটাতে বাইরে হয়ে আমাদের ঠিক হয়ে গেছে, বসার আগেও ঠিক ছিল। রবিউল আমার ডিপার্টমেন্টের ছোট ভাই। আমি সবাই দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমাকে অনেকেই বলছেন যে এই বিএনপি আপনাকে ইয়ে করেছে, রবিউল আপনাকে জেলে দিয়েছে। না রে ভাই, আমি বিশ্বাস করি যে রবিউল এখানে দেয় নাই, আমার সূত্র জানায়, এবং আমার পার্সোনাল বিশ্বাস রবিউলের সাথে এর কোনো সম্পর্ক নাই। রবিউল ডিপার্টমেন্টের ছোট ভাই হিসাবে এটা করতে পারে না, এবং আমি 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 খুশি যে এখন সে বড় একটা মন্ত্রণালয় পেয়েছে, ভালো জায়গায় গিয়েছে। আচ্ছা, ভালো। আপনার কারাগারের অভিজ্ঞতাটাও আপনি বিভিন্ন জায়গায় বলেছেন, একটু বলবেন যে সেখানে আসলে আপনি ডিভিশন পাওয়ার আগের যে অবস্থাটা সেখানে কেমন ছিল, আর ডিভিশনের পাওয়ার পরে কি অবস্থা ছিল, কেমন সেখানে খাওয়া দেয় কারাগারে, কেমন শোবার জায়গা থাকে, বাথরুমের পরিবেশটা কেমন থাকে? অত্যন্ত নোংরা জায়গা। আপনি বিল্ডিং এর বড় একটা বিল্ডিং, মানে 3 তলা একটা বিল্ডিং মনে করেন, সেখানে যে কয়টা বড় বড় রুম, 4টা করে বড় বড় রুম আছে, 20 ফুট বাই 30 ফুট এক একটা, এবং সেখানে এক একটা রুমে 25 থেকে 35 জন লোক গাদাগাদি করে আছে, যা শুলে একটা কম্বলের অর্ধেক দিয়ে আপনি শোয়ার সময় যতটুকু স্পেস পান ওইটুকু স্পেস দেওয়া হচ্ছে। আবার এবং আপনার মাথার কাছে আপনার টুকরিতে আপনি জিনিসপত্র রাখতেছেন, থালা বাটি কম্বল যেটুকু আছে, এই পরিবেশ, এবং এই 35 জন লোক একটা টয়লেট ইউজ করছে, এবং 3 বেলা এসে আপনাকে গুনতেছে, এই বন্দি লোকগুলোকে গুনতেছে, এই কতজন আছেন, ফাইল করে দাঁড়ান, 4 জন করে এর মানে আমি কারাপত্তি কর্তৃপক্ষকে বলবো এই সিস্টেমটা তারা যদি চেঞ্জ করে, এরা 4 জনের বেশি গুনতে পারে না, 1 2 3 4 করে গুনতে পারে না, 4 জন করে করে গনে। হ্যাঁ, এইভাবে 3 বেলা আপনাকে কার্টুনে দেখেছিলাম যে মিনার মুরগি গোনা, নামটা শিখে শিখে মুরগি গোনে, ওরকম করে মনে হচ্ছে গোনার প্রক্রিয়া। হ্যাঁ, ওরা 4-এর নামটা দিয়ে গনে যায়, তখন ওদের মিলে, এবং 3 বেলা ওদেরকে মানে বন্দি একটা লোক তাকে 3 বেলা হিসাব মানে গুনতে আসে, এবং তাকে এমন বন্দি যে সে ওই বিল্ডিং এর বাইরে যেতে পারে না, ওই বিল্ডিং এর বাইরেও ইয়েতে না, তার যাওয়ার অধিকার নাই। এটা আমি যেটাতে ছিলাম সেটার কথা বলছি, কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে তারা বের হতে পারে, তারা একজনের সাথে আরেকজনের কথা বলতে পারে, মাঠে যেতে পারে, খেলতে পারে। কিন্তু আমাকে যে জায়গায় দেওয়া হয়েছিল এটা আওয়ামী লীগের ইয়ে হিসাবে, আওয়ামী নির্যাতন সেল, এগুলো আওয়ামী লীগের যত কর্মী আছে সেখানে এগুলোকে ডাম্পিং করো, তো ওইখানে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমাকে যখন ডিভিশন দেওয়া হলো, সেখানে একই ঘটনা, ডিভিশনের রুমের বাইরে আপনি যেতে পারবেন। ডিভিশনটা আমাকে আদালত দিয়েছে, আদালতে আপনি অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার স্ট্যাটাস অনুযায়ী তাকে দিয়েছে। আচ্ছা, মানে সেখানেও কি কোনো ইশারা ছিল কারণ, বা আশীর্বাদ ছিল? কারণ অনেকেই আসলে ডিভিশন পাওয়ার মতো লোক আপনার সাথে না, সেখানে আশীর্বাদের কোনো সুযোগ হয়নি, কারণ তখন তো ইউনূসের শাসন, আশীর্বাদের কোনো সুযোগ হয়নি। তবে না, আমি তো বললাম আমার পুরো প্রক্রিয়ায় কোনো টাকা পয়সা হয়নি। আপনাকে যেটা বলতে চাচ্ছি যে এই ডিভিশন নিয়েও কিন্তু বড় ধরনের এটা হচ্ছে, মানে ডিসক্রিমিনেশন হয়। সেটা হচ্ছে আদালত আমাকে দেওয়ার পরেও আমাকে 1 মাস ধরে ঝুলিয়ে রেখেছে, আপনি দেখতে পাচ্ছেন না? তো 1 মাস তো আমাকে দেয় নেই, 1 মাস তো আমাকে ওই 200 দিন কাটাতে হয়েছে। পরবর্তীতে যেটা হয়েছে, আরেকটা যেটা আওয়ামী লীগ সরকার বিএনপির জন্য একটা খাত তৈরি করে গিয়েছিল, যে এমপিরা কিন্তু আগে ডিভিশন সরাসরি পেত। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার সেটা কেটে দিয়েছে। এখন তাদের এমপি গুলা রাস্তায় রাস্তায় ঘুরে, যে ডিভিশন পেতে হলে আদালতে অ্যাপ্লিকেশন করতে হয়, তার আগে 6 মাস 2 মাস ওই গাদাগাদি করে ওইভাবে থাকতে হয় এক রুমে 35 জন। তাদের সঙ্গে ছিল এখনো আওয়ামী লীগের সম্ভবত 30 জন এমপি আছে যারা ডিভিশন পায় নাই, আর অনেকগুলো ডিভিশন পেয়েছে। তারা বিশেষ কারাগার বলে একটা কারাগার তৈরি করেছে, তাদের জায়গাটা দিয়েছে কেরানীগঞ্জে। সেখানে এমপি বহু বড় বড় অফিসার যারা আছে তাদেরকে ওখানে সামনে, বিশেষ করে পলিটিক্যাল লোকজনকে ওখানে নিয়ে গিয়েছে। কাশিমপুরে আমাদের সঙ্গে যেগুলো ছিল এগুলো বেশিরভাগ পুলিশ অফিসার, যে হাই র্যাঙ্কের পুলিশ অফিসার কতগুলো ছিল তাদের কাছে রাখা হয়েছে। তাদের অনেক নিরীহ লোক দেখেছি আমি। পুলিশ অফিসারদের কথাটা বলা উচিত, যে তাদেরকে দায়িত্ব পালন করতে গিয়ে তারা এখানে আজকে ক্রিমিনাল হিসাবে স্বীকৃত হয়েছে, আইসিটি মামলা এবং আদার্স মামলাতে হয়েছে। আমার সাথে 2 জনের খুব ঘনিষ্ঠভাবে কথা হয়েছিল, জুয়েল রানা একজন, আর একজন শাহিন শাহ। এই 2 জন
ডিবিতে ক্লারিক্যাল জব করতেন, যে কার ডিউটি কোথায়, কে কোথায় যাবে, তাদেরকেও রাস্তায় মারার আসামি করে রেখেছে। সো ডিসক্রিমিনেশন গুলো যে সাধারণ মানুষের সঙ্গে হয়েছে, প্রশাসনের সাথে হয়েছে তা না, মানে জুলাইকে কেন্দ্র করে এমন একটা ভুয়া মামলার রাজত্ব তৈরি করে দিয়ে গেছে ইউনূস। সেটাই বলছি যে বারবার, এক একটা মামলা, এটা মেরিট কিছুই নাই, এবং এগুলো একটাও টিকবে কিনা আমার সন্দেহ আছে, কিন্তু ভোগান্তিটা হয়ে যাচ্ছে। এবং যে পারিবারিক মানে এটা বলেন, এটা কি বলেন, নির্যাতন, এক একটা মানুষ যখন আদালতের আপনার আইন এটা কি বলে কারাগারে যায়, আসলে সেই লোকটা কারাগারে যায় না, তার পরিবারের প্রতিটা সদস্য কারাগারে যায়। আমার জন্য আমার ফ্যামিলির ভোগ করতে হয়েছে, আমার রাত দিন ছিল না আমার পরিবারের অন্যান্য সদস্যদের, আমার ভাই বোন থেকে শুরু করে আমার স্ত্রী, আমার পুত্র কন্যা, সেই প্রত্যেকটা পরিবারের তাই আছে। একটা কাহিনী আমি অন্য একজনকে বলেছিলাম, একটা মহিলা, তার স্বামী, আপনি তো জানেন সাদ্দাম নামে একটা ছেলে, ওয়াইফ যে আত্মহত্যা করলো, সেরকম আরেকটা কাহিনী, যে স্ত্রী আবদার করছে যে জমিটা বিক্রি করে দিই, যে আমাদের একটা সম্বল, সেটা তুমি বিক্রি করে দেবে, যে তুমি যখন নাই তখন আমার এই সম্বল দিয়ে কি হবে, তুমি যদি থাকো আমি রাস্তায় থাকবো। এইভাবে এত নির্যাতন করছে, মানুষের টাকা পয়সা নিঃশেষ করে দিচ্ছে এই আইন, এই আদালতে ঘুরে ঘুরে। এবং এটা যদি এই সরকার যদি ব্যবস্থা না আনে, ইউনূসের এই ঝঞ্ঝাল যদি এই সরকার যদি পরিষ্কার না করে, তাহলে আমি জানি না ন্যাচারাল যে জাস্টিস আছে সেটার একটা প্রয়োগ হয়তো হইতে পারে। জি, আপনার কাছে শেষ প্রশ্ন করি যে মানে ওই সরকারের সময় যেটি আপনি বলছিলেন 6 মাস কিছু বলেন নাই, কিন্তু 6 মাস পর থেকে আপনার যে শক্ত সমালোচনার জায়গাটা, আপনি কি সেরকমই ধরেন এই সরকারের ক্ষেত্রেও কি আপনি সেই ভূমিকায় যাবেন, নাকি ন্যাড়া একবারই বেলতলায় যায় আর বারবার যাবেন না? আমি কিন্তু আসলে বেসিক্যালি মানুষ হিসাবে কিন্তু আমি সরকারি দলের লোক, এটা অনেকে বুঝে না। সরকারের কিন্তু কঠোর সমালোচনা আমি করি না, সরকারের অনেক কাজের প্রশংসা করি, শেখ হাসিনার অনেক কাজের প্রশংসা করেছি, অনেক কাজের নিন্দা করেছি। এটা খারাপ, সেটা নিন্দা করব। আমি ওই পুলিশের লোক যে সরকারকে অহেতুক সরকারের বিরোধিতা করতে হবে, আমার একটা সিল থাকবে, আমার কেন সিল থাকতে হবে সাংবাদিক হিসাবে? আমি যেটা অন্যায় সেটা বলবো, আমি যেটা আদালতে বলেছি, আমি ক্ষমতাকে প্রশ্ন করি, আমি অন্যায়কে প্রশ্ন করব সাংবাদিক হিসাবে, এটাই আমার দায়িত্ব, এটাই আমার জব। কোন দলের দলীয় দালাল হওয়া তো আমার বিষয় না। এবং এই ইউনূস আমাকে দলীয় দালাল বানাতে চেয়েছিল, বলতে পারে নাই বলে তার এত সমস্যা। আমাকে কিছু কিছু লোক দলীয় দালাল বানাতে চায়, আমাকে আমি তোমার সমর্থন করছি না তার মানে হচ্ছে তুমি অন্য দলের। হ্যাঁ, ইউনূসের সমালোচনা করছি আমি, তার মানে আমি শেখ হাসিনা ইয়েতে। আপনি যদি খুব ভালো করে যদি খেয়াল করে থাকেন, 17 বছরের সাধনে শেখ হাসিনার 3 বছর আমি চাকরি করে নেই কেন? ও তো আমাদের পক্ষে না, ও আমাদের লোক না। ওবায়দুল কাদেরই বলেছে ও তো আমাদের লোক না, একদিন একটা পার্টিতে বলতেছে ও তো আমাদের লোক না। আমাদের লোক মানে হচ্ছে গোলাম হতে হবে। তোর গোলাম কেন হতে যাব আমি? কোন রাজনৈতিক দলের গোলাম কেন হতে যাব? আমি তো দল নিরপেক্ষ থাকতে চাই, আমি তো আমার আইডেন্টিটি থাকতে চাই। আমি যদি রাজনীতি করব, সেদিন তোর কাছে যাব যে ভাই আমি তোর দল করি ভাই, আমি গুপ্ত রাজনীতি তো করবো না। আমি গুপ্ত রাজনীতিতে প্রশ্ন আসে না। রাজনীতি যদি করবো আমি সাংবাদিকতা ছেড়ে করতে হবে। সাংবাদিক কিভাবে রাজনীতি করে এইটাই আমার মাথায় ঢুকে না। সাংবাদিকের একটা রাজনৈতিক বিশ্বাস থাকবে, কিন্তু সে কেন জাতীয়তাবাদী অমুক, আওয়ামী অমুক ফোরামের নেতা হবে? আমার পুরো ইতিহাসে আমাকে কোথাও আওয়ামী লীগের কোন কমিটিতে, এই যে যেভাবে আমাদের সাংবাদিকদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে আছে, কোথাও আছি? আমি কোথাও বিএনপির কোথাও আছি না জামাতের কোথাও আছি? আমি আমার প্রফেশনাল 2-3টে ইনস্টিটিউশন যেগুলো আছে প্রতিষ্ঠান, তার সদস্য। এছাড়া আমি আওয়ামী লীগ, বিএনপি কোন রাজনৈতিক দলের কোন প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত না। আমি রাজনীতি যেখানে আছে সেখান থেকে আমি মানে দূরে থাকতে চাই, কারণ এটা আমার জব না। আমি যেদিন রাজনীতি করবো সেদিন যাব, তার আগে কেন আমি করতে যাব? আমার সমর্থন আছে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতি, আমার সমর্থন হয়। নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে আমার আদর্শ উদ্দেশ্য অনেকগুলো মিলে যায়, সেটা একটা বিষয়। এখন আমাকে ট্যাগ দেওয়া হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ। কেন? আমি বঙ্গবন্ধুর কথা বলি, আমি স্বাধীনতার পক্ষের কথা বলি, তাহলে সে আওয়ামী লীগ কেন? আওয়ামী লীগ কি এটা সোল এজেন্সি নিয়ে রেখেছে? বঙ্গবন্ধু ওর উপর তোমরা কেউ কথা বলতে পারবে না, স্বাধীনতার পক্ষে তোমরা কেউ কথা বলতে পারবে না, তোমরা বলো। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি যদি স্বাধীনতার পক্ষে দাঁড়ায়, বিএনপি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যার অবদান যেটা আছে সেটা স্বীকার করে নেয় এবং সেই রকম অ্যাক্ট করে, তাহলে আমার কোন বাড়া বাতে ছাই দিয়েছে যে বিএনপি
কি আমার গালাগালি করতে হবে, বিএনপি আমার মানে সমর্থন করতে হবে না। আমরা তারেক জিয়া এখন দায়িত্ব নিয়েছেন, উনি এই পর্যন্ত 1 মাস পূর্ণ হলো ওনার, এই পর্যন্ত যতগুলো ভালো কাজ করেছেন আমি তো দেখছি, ওনার কিন্তু মন্দ কাজ তো আমি দেখিনি। আমি তারেক জিয়াকে কেন অপছন্দ করব, তার দলকে কেন অপছন্দ করব? আমি যদি দেখি যে অপছন্দের কোনো কাজ করেছে তখন বলবো। অপছন্দের কাজ একটা পছন্দ হয় না, সেটা ওনার ইয়ে না। যে সংসদে আপনার রাজাকার এবং এদের জন্য ইয়ে করেছে, আপনি দেখেছেন শোক প্রস্তাব করেছে, সেটা সেটা সরকারি দল হিসাবে সেটা তাদের সমর্থন করা উচিত হয়নি। সেই জায়গাতে আমার আপত্তি ছিল, অনেকের আপত্তি আছে। তো এই সমস্ত ইস্যু নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু একটা রাজনৈতিক সরকারের বিরুদ্ধে একটা রাজনৈতিক দলের পক্ষ নিয়ে আমাকে কথা বলতে হবে কেন? সাংবাদিকের দায়িত্ব তো এটা না যে ওই রাজনৈতিক দলটাকে ফেলে দিতে হবে। যে ন্যাড়া কি আবার বেলতলায় যাবে, এই অর্থে, মানে এই অর্থে প্রশ্ন করছিলাম যে আপনি কি যেই ভূমিকায় ছিলেন সেই ভূমিকাতেই আপনি নিজেকে রাখতে পারবেন বলে মনে করেন? আপনি সহ আপনার দর্শক সবাইকে আমি বলবো যে আমাকে যাতে তারা পর্যবেক্ষণ করে এবং আমার জন্য যাতে দোয়া করে যে আমি যা আছি তাই যাতে থাকতে পারি, আমি যাতে সবসময় সত্য কথাটা বলতে পারি, সেটা যার পক্ষে যাক, সেটা বর্তমান সরকারের পক্ষে যাক, বিগত সরকারের পক্ষে যাক, সামনের সরকারের পক্ষে যাক, এই এই ভূমিকাটা যাতে আমার থাকে। আর যেদিন আমি রাজনীতি করব সেদিন আপনাকেও বলছি যে গুপ্ত রাজনীতি করবো না, সেটা প্রকাশ্যে গিয়ে রাজনীতি করব।